সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরান গত 1 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে বড় ধরনের মিসাইল হামলা চালিয়ে ইরান ইসরায়েল সংঘর্ষে একটি নতুন মাত্রা যোগ করেছে। ইরান তখন জানিয়েছিল গত জুলাই মাসে তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়া এবং সেপ্টেম্বর মাসের শেষ দিকে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করার প্রতিক্রিয়ায় তারা এই হামলা চালিয়েছে। এরপর প্রতিশোধ নেওয়ার নামে ইসরায়েল গত 26 অক্টোবর ইরানে সীমিত পরিসরে একটি হামলা পরিচালনা করে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে দুই এখন পরস্পরের ক্রিয়া এবং প্রতিক্রিয়া প্রদর্শনেই নিজেদের কৌশল নির্ধারণ করেছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে গোটা মধ্যপ্রাচ্য ঘিরে একটি আঞ্চলিক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। বিস্তারিত এবারের প্রতিবেদনে। সম্ভাব্য এই আঞ্চলিক যুদ্ধ যদি শেষ পর্যন্ত নাও হয়, তারপরও ইরান এবং ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণের বিনিময়ে একটি নতুন আঞ্চলিক শক্তির সমীকরণ তৈরি হয়ে গিয়েছে। এই পরিস্থিতি তৈরি হয়ে গেলে তা হয়তো একটি নির্দিষ্ট সংঘাত বা যুদ্ধের তুলনায় আরও অনেক দূর পর্যন্ত বিস্তৃত হবে। ইরান ইসরায়েল সংঘর্ষের 7টি সম্ভাব্য প্রেক্ষাপট এরই মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। প্রথমত, দীর্ঘদিন পর্যন্ত ইরানের জাতীয় নিরাপত্তা এবং সামরিক কৌশলের প্রধান ভিত্তি ছিল আঞ্চলিক রাষ্ট্র বহির্ভূত সামরিক সংগঠনগুলোর উপর নির্ভরতা এবং এদের মাধ্যমে প্রতিরোধ সংগ্রাম পরিচালনা করা। তবে ধীরে ধীরে ইরান নতুন এক ধরনের প্রতিরোধ কৌশল অবলম্বনের উপর জোর দিচ্ছে বলেই মনে হচ্ছে। ইরানের এই কৌশলগত পরিবর্তনটি ইরানের সামরিক সংগঠনে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরিবর্তনের মধ্যে দিয়েই ফুটে উঠেছে। এর অন্যতম দৃষ্টান্ত হল ইরানের আলোচিত ইসলামিক রেভলিউশনারি গার্ড কাউন্সিলের আওতাধীন কুদস ফোর্সের প্রাক্তন কমান্ডার জেনারেল কাশেম সোলাইমানি থেকে আইআরজিসির মহাকাশ বিভাগের কমান্ডার জেনারেল আমির আলী হাজিজাদেহকে এই পদে অধিষ্ঠিত করা। হাজিজাদেহ পদায়নের মধ্যে দিয়ে বোঝা যায় ইরানের গ্রে জোন কৌশলটি, যার মাধ্যমে এতদিন হামাস ও হিজবুল্লাহর মতো সংগঠনগুলোর মাধ্যমে প্রতিরোধ যুদ্ধকে অগ্রাধিকার দিচ্ছিল, সেই কৌশলটি এখন একটি পরিপূরক কৌশলে পরিণত হচ্ছে। দ্বিতীয়ত, ইরান তার সময় নেওয়া বা ধৈর্য ধরার কৌশল থেকেও সরে আসছে। ইরাকের সাথে 8 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের সমাপ্তির পর ইরানের সামরিক নেতারা একটি গোপন কৌশল গ্রহণ করেছিলেন। এই কৌশলের মূল প্রতিপাদ্য বিষয় ছিল একটি আক্রমণে নিজেদের যদি যথেষ্ট ক্ষতি হয়েও যায়, তারপরও হুট করে প্রতিশোধ না নিয়ে বরং সঠিক একটি সময়ে প্রতিশোধ নেওয়া। তবে এবার ইসরায়েলের দীর্ঘমেয়াদী সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ইরানি ভূখণ্ডে অব্যাহত আক্রমণের কারণে ইরান তার স্ট্র্যাটেজিক প্যাশন্স এর কৌশল থেকে বেরিয়ে এসে প্যাসিভ স্ট্র্যাটেজিক প্যাশন্স ধারণ করতে যাচ্ছে। এখন ইরান আর প্রতিশোধ নেওয়ার জন্য কেবল সঠিক সময়ের জন্য অপেক্ষা করবে না। যদিও ইরানের অভ্যন্তরীণ রাজনীতির বিদ্যমান কাঠামোতে এই ধরনের সাহসী সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, তারপরও ইরানের আসলে ধৈর্য ধারণের এই কৌশলটি পরিত্যাগ করা ছাড়া কোনো উপায়ও ছিল না। প্রভাবশালী সমর্থকদের এবং দেশের বৃহত্তর জনগোষ্ঠীর জনমত জানার পর ইরান এই সিদ্ধান্তে পৌঁছেছে যে প্রতিশোধ না নিলে ইরানের অবস্থান বা হুমকিগুলো নিছক কাগজে বাঘ হিসেবে বিবেচিত হবে। তৃতীয়ত, ইরান এখন একটি প্রকাশ্য প্রতিরোধ কৌশল প্রতিষ্ঠা করেছে। আইআরজিসি জোরালো পাল্টা আক্রমণ ইরানের রাজনৈতিক সিদ্ধান্ত ও সক্ষমতারই বহিঃপ্রকাশ। আর ইরান এই সিদ্ধান্ত নিতে পেরেছে বলে ইসরায়েলের ভেতর বড় ধরনের হামলা চালানো সম্ভব হয়েছে। গত এপ্রিল মাসে ইরান ইসরায়েলের প্রথমবার হামলা চালিয়ে যেটুকু সফলতা পেয়েছিল, দ্বিতীয়বারের মিসাইল হামলা সেই তুলনায় অনেক বেশি সফল হয়েছে। 1 অক্টোবরের হামলায় ইরানের বেশিরভাগ মিসাইল ইসরায়েলের উন্নত এয়ার ডিফেন্স সিস্টেমকে এড়াতেও সক্ষম হয়েছে। যদিও ইসরায়েলের আকাশসীমা বিশ্বের সবচেয়ে সুরক্ষিত আকাশগুলির মধ্যে একটি, কেননা ইসরায়েলের আকাশসীমা অত্যন্ত আধুনিক অ্যান্টি মিসাইল প্রযুক্তি দিয়ে সজ্জিত। তবুও অনেকগুলো ইরানি মিসাইল ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমানবন্দরে আঘাত করতেও সক্ষম হয়েছিল। এটি ইরানের জাতীয় নিরাপত্তা কৌশলে মিসাইল সক্ষমতায় প্রমাণ করে। ফলে ধারণা করা যায় ভবিষ্যতে যদি পশ্চিমা মোড়লদের সাথে ইরানের কোনো আলোচনা হয়, তখন সেখানে ইরানের মিসাইল শক্তির বিষয়টি গুরুত্বের সাথেই আলোচিত হবে। আর দ্বিতীয় আক্রমণে প্রত্যাশার চেয়ে বেশি সফলতা পাওয়ায় তেহরান এখনও নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য আরও বেশি আগ্রহী হয়ে উঠবে।
এবার হয়তো তারা জোরে সোরেই রাশিয়া থেকে Su-35 ক্রয়, রাশিয়ার তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম সংগ্রহ করার চেষ্টা করবে এবং মস্কোর সাথে সামরিক সহযোগিতাও অনেকটা সম্প্রসারিত করবে। চতুর্থত, ইরান এবার ইসরায়েলের সামনে নিজেদের রেড লাইন স্পষ্ট করে দিয়েছে। প্রায় 15 বছর ধরে তেল আবিব সিরিয়ায় ইরানের সামরিক ঘাঁটিগুলোর ওপর ধ্বংসাত্মক আক্রমণ চালিয়েছে, এমনকি সরাসরি ইরানের শীর্ষ জেনারেলদেরও টার্গেট করে হত্যা করেছে। তবে গত এপ্রিল মাসের শুরুতে দামেস্কে ইরানের কনসুলেটে ইসরায়েলের বোমাবর্ষণ একটি গুরুত্বপূর্ণ সীমা অতিক্রম করেছিল। মূলত এর পরপরই মাত্র 2 সপ্তাহের ব্যবধানে ইরান ইসরায়েলের বিরুদ্ধে স্বল্প পাল্লার মিসাইল এবং ড্রোন দিয়ে একটি ভারী আক্রমণ চালিয়েছিল। দামেস্কের কনসুলেটে হামলায় ইরানের রেড লাইনটি তাই স্পষ্ট হয়ে যায়। ইসরায়েলের চলমান কর্মকাণ্ড, বিশেষ করে হামাস নেতা হানিয়া ও হিজবুল্লাহ নেতা নাসরাল্লাহকে হত্যার প্রতিক্রিয়ায় ইরানের গৃহীত প্রতিশোধের মূল লক্ষ্য ছিল প্রতিরোধের একটি স্তর পুনঃপ্রতিষ্ঠা করা। এর পরের বার ইরান নিজেও 2 বার রেড লাইন ক্রস করে। এর প্রথমটি হল ইসরায়েলি ভূখণ্ডে আঘাত করা এবং দ্বিতীয়ত একটি সম্ভাব্য পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রকে টার্গেট করা। এখানে আরও বলা দরকার যে এই আক্রমণের মাত্র 10 মাস আগে আরেকটি পারমাণবিক শক্তি পাকিস্তানের ভূখণ্ডেও ইরান হামলা করেছিল। তেহরানের বার্তা এক্ষেত্রে ছিল পরিষ্কার। ইরান সংশ্লিষ্ট দেশগুলোকে জানিয়ে দিয়েছে যে দেশের নিজস্ব ভূখণ্ডের সার্বভৌমত্ব ইরান সরকার এবং সমাজের জন্য একটি বেসিক রেড লাইন। ইরান হয়তো সর্বক্ষেত্রে লেভান্ট অঞ্চলে ইরানের সামরিক ঘাঁটিগুলোকে ইসরায়েলের বিমান আক্রমণ থেকে পুরোপুরি রক্ষা করতে পারবে না, তারপরও তারা এই রেড লাইনটি অনুসরণ করার চেষ্টা করবে। ইরান ইসরায়েল সংঘর্ষের নির্দিষ্ট কোনো রেড লাইন স্পষ্ট না থাকায় উভয় পক্ষই সম্ভবত পাল্টাপাল্টি আক্রমণের মাধ্যমে চূড়ান্ত সীমানাগুলো পুনর্নির্ধারণ করার চেষ্টা করছে। পঞ্চমত, ইরানের প্রভাব আরব বিশ্বে স্পষ্টভাবে বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলে ইরানের সাম্প্রতিক আক্রমণ মুসলিম বিশ্বে ইরানের জনপ্রিয়তা পুনরুদ্ধারে সহায়ক হতে পারে। ইরানের প্রতি মুসলিম বিশ্বের জনগণের আগেও সমর্থন ছিল, যা সিরিয়ার আসাদ শাসনামলের প্রতি অটুট সমর্থনের কারণে কিছুটা ম্লান হয়ে গিয়েছিল। কিন্তু গাজা যুদ্ধে হামাসের প্রতি ইরানের অব্যাহত সমর্থন ফিলিস্তিনি এবং আরব সম্প্রদায়ের মধ্যে ইরানের সমর্থন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে মাসুদ পেজেশকিয়ানের বিজয় এবং ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাভেদ জারিফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে আঞ্চলিক সহযোগিতা প্রতিষ্ঠায় ইরানের জোর তৎপরতায় তেহরান এবং পারস্য উপসাগরের আরব রাষ্ট্রগুলোর মধ্যে বিদ্যমান উত্তেজনা কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। তবে ইরান এখন একটি শক্তিশালী আঞ্চলিক উদ্যোগের অভাব অনুভব করছে। এই কারণে আরব দেশগুলোর সাথে ঘনিষ্ঠ হওয়া কিংবা এই অঞ্চলে ইরানের প্রভাবকে আঞ্চলিক শক্তিতে রূপান্তরিত করার ক্ষেত্রে ইরান এখনও কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। ষষ্ঠত, ইসরায়েলের প্রতিশোধমূলক হামলার জেরে ইরানের পারমাণবিক নীতি ব্যাপকভাবে পাল্টে যেতে পারে। ইরানে বিশেষত হার্টলাইন শিবিরে এমন শক্তিশালী কণ্ঠ রয়েছে যারা পারমাণবিক শক্তি অর্জনকে একটি কৌশলগত উপায় হিসেবে সমর্থন করছে, যাতে দেশের পূর্ণ প্রতিরোধ সক্ষমতা পুনরুদ্ধার করা যায়। এই হার্টলাইনাররা মনে করেন যে ইরানের জন্য ইসরায়েলি আগ্রাসন রোধ করার সবচেয়ে কার্যকর উপকরণ হল পারমাণবিক অস্ত্র সম্পূর্ণভাবে বিকশিত করা। ইসরায়েল যদি ভুল করেও ইরানের পারমাণবিক কোনো স্থাপনায় হামলা চালিয়ে বসে, তাহলে ইরানের পারমাণবিক কার্যক্রম অনেকটা গতি লাভ করতে পারে। পশ্চিমের পক্ষ থেকে ইরানকে পারমাণবিক কর্মসূচি ত্যাগ করার জন্য বারবার চাপ দেওয়া হচ্ছে। অন্যদিকে ইসরায়েলকে পশ্চিমারা সবুজ সংকেত দিয়ে রেখেছে, যাতে তারা ইরানের সামরিক মিত্র, বিশেষ করে হামাস, হিজবুল্লাহ এবং হুথিদেরকে ইচ্ছেমতো আক্রমণ করতে পারে, এমনকি প্রয়োজনে ইরানের অভ্যন্তরেও হামলা চালাতে পারে। এই অবস্থায় ইরানকে হয়তো বাধ্য হয়েই পারমাণবিক অস্ত্রধারী দেশ হওয়ার ব্যাপারে তৎপর হতে হবে। সপ্তমত, ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘর্ষ প্রযুক্তিগত শক্তি এবং ভূ রাজনৈতিক শক্তির মধ্যে একটি সংঘাত তুলে ধরেছে। ইসরায়েলের তুলনায় ভৌগোলিকভাবে ইরান সুবিধাজনক অবস্থায় রয়েছে। অন্যদিকে ইসরায়েল শুধুমাত্র জর্ডান নদী ও ভূমধ্যসাগরের মধ্যে একটি ছোট ভূখণ্ডে সীমাবদ্ধ। ইসরায়েলের আশেপাশের দেশগুলোর জনগণ ইসরায়েলকে প্রচণ্ডভাবে ঘৃণা করে। ইরান ও ইসরায়েলের ভৌগোলিক অবস্থানগত এই পার্থক্য তাদের কৌশলকেও এতদিন প্রভাবিত করে এসেছে।
এরই অংশ হিসেবে ইরান তার গ্রে জোন কৌশলের উপর ভর করে রাষ্ট্র বহির্ভূত প্রতিরোধ সংগঠনগুলোর নেটওয়ার্ক বিস্তৃত করেছে, আর ইসরায়েল প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের সুযোগ নিয়ে ফার্স্ট স্ট্রাইক পলিসি নিয়ে অগ্রসর হচ্ছে। যদিও প্রযুক্তিগত অগ্রগতি সামরিক ক্ষেত্রে সুবিধা দেয়, তবে দীর্ঘমেয়াদী সংঘাতের ফলাফল নির্ধারণে ভূরাজনৈতিক উপকরণগুলোই এখনও পর্যন্ত মুখ্য ভূমিকা পালন করছে। প্রযুক্তিগত উৎকর্ষতা দিয়ে ভূরাজনৈতিক সুবিধাগুলোকে অগ্রাহ্য করা সম্ভবপর নয়। ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাতের সম্ভাবনা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের ব্যাপারে সরল অবস্থানে থাকতে পারছে না। তারা ইন্দো প্যাসিফিক অঞ্চল এবং ইউরো আটলান্টিক অঞ্চলে নিয়মিতভাবে সামরিক মোতায়েন করে যাচ্ছে। অন্যদিকে তেহরান, মস্কো ও বেইজিংয়ের মধ্যে পৃথক একটি বলয় তৈরি হয়েছে। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছে। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।